প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র পড়াবো, অধ্যায় তৃতীয়, আরোহের প্রকারভেদ। তো আমি আমার পরিচয় উপস্থাপন করি। আমি মোহাম্মদ সাদিকুর রহমান, প্রভাষক, দর্শন বিভাগ, রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজ, রাজবাড়ী। এখন তোমরা মনোযোগ সহকারে আমার ক্লাসটি শুনবে। আমি আরোহের প্রকারভেদ পড়তে যে আমরা কেন আরোহ প্রকারভেদ পড়বো এটা আমরা জানি যুক্তিবিদ্যার প্রধান আলোচ্য বিষয় হলো অনুমান। তাহলে এই অনুমান কাকে বলে? জানার মাধ্যমে অজানাকে জানার প্রক্রিয়াকে বলা হয় অনুমান। এই অনুমান মূলত দুই প্রকার, একটা হচ্ছে অবরোহ অনুমান, একটা হচ্ছে আরোহ অনুমান। আমাদের আজকের আলোচ্য বিষয় হলো আরোহ অনুমান। এখন প্রশ্ন হলো, আরোহ অনুমান কাকে বলে? যে অনুমান প্রক্রিয়ায় সিদ্ধান্তটি সবসময় আশ্রয় বাক্য থেকে বেশি ব্যাপক হয় তাকে আরোহ অনুমান বলে। আরোহ অনুমানের গতি এখানে ঊর্ধ্বমুখী। আরোহ অনুমানে আমরা বিশেষ বিশেষ কয়েকটি দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে যে জ্ঞান লাভ করি তার ভিত্তিতে সকল সম্পর্কে বা সমুদায় বিষয় সম্পর্কে একটি সিদ্ধান্ত গ্রহণ করি। তাহলে আমরা বোঝা গেল যে আরোহ কাকে বলে, আরোহের মূল বিষয়টি কি। এখন আমরা আরোহের প্রকারভেদ আলোচনা করব। আরোহ মূলত দুই প্রকার, এক প্রকৃত আরোহ, আর দুই হলো অপ্রকৃত আরোহ। অপ্রকৃত আরোহ। এখন প্রশ্ন হলো, প্রকৃত আরোহ কাকে বলে? যে আরোহের মূল বৈশিষ্ট্য আরোহমূলক লম্ব বিদ্যমান তাকে প্রকৃত আরোহ বলে। আর যে অপ্রকৃত আরোহ কাকে বলে? যে আরোহের মূল বৈশিষ্ট্য আরোহমূলক লম্ব অনুপস্থিত তাকে অপ্রকৃত আরোহ বলে। আমরা এখন পড়াবো প্রকৃত আরোহ। এখন প্রকৃত আরোহ কয় প্রকার? প্রকৃত আরোহ হলো তিন প্রকার। বৈজ্ঞানিক আরোহ, দুই নম্বর হলো অবৈজ্ঞানিক আরোহ। অবৈজ্ঞানিক আরোহ। আর তিন নম্বর হলো সাদৃশ্যমূলক অনুমান। সাদৃশ্যমূলক অনুমান। এখন প্রকৃত আরোহটা কি সেটা আমরা প্রথমে জানি। যে আরোহের মূল বৈশিষ্ট্য আরোহমূলক লম্ব বিদ্যমান তাকে প্রকৃত আরোহ বলি। প্রকৃত আরোহে আমরা কি করি? বিশেষ বিশেষ ঘটনা পর্যবেক্ষণ করে আমরা যে জ্ঞান অর্জন করি তা সমুদায় বিষয় সম্পর্কে আমরা আরোপ করে থাকি। যেমন রহিমাই মরণশীল, করিমাই মরণশীল, সেলিমাই মরণশীল, হতে সব মানুষ হয় মরণশীল। এখানে আমরা কতিপয় জানা বিষয়ের ভিত্তিতে অজানা বিষয়ে আমরা গমন করি। এখানে বিশেষ থেকে আমরা সকলে গমন করি। এখানে জ্ঞাত থেকে অজ্ঞাত সিদ্ধান্তে পদার্পণ করি। এই যে আমরা দেখি যে প্রকৃত আরোহের মূল বৈশিষ্ট্য হলো আরোহমূলক লম্ব। তাহলে আরোহমূলক লম্বটা কি? যে জানা থেকে অজানা, বিশেষ থেকে সকলে এবং নিরীক্ষিত থেকে অনিরীক্ষিত ঘটনায় পদার্পণ করার যে প্রক্রিয়া তাকে বলা হয় আরোহমূলক লম্ব। অর্থাৎ কিছু থেকে সকলে গমনের যে প্রক্রিয়া বা গমনের জন্য যে লম্ব তাকে বলা হয় আরোহমূলক লম্ব। এই আরোহমূলক লম্বকেই আরোহের প্রাণ কেন্দ্র বলা হয়েছে। মিলের মতে যে এই আরোহের মূল বৈশিষ্ট্য বর্তমান তাকে কেবল প্রকৃত আরোহ বলা যাবে। যে এই আরোহের প্রকৃত বৈশিষ্ট্য অনুপস্থিত তাকে প্রকৃত আরোহ বলা যাবে না।
আমরা এই আরোহকে, প্রকৃত আরোহকে আমরা 3 ভাগে ভাগ করলাম। তার একটা হলো বৈজ্ঞানিক আরোহ, আর 2 নম্বর হলো অবৈজ্ঞানিক আরোহ, 3 নম্বর হলো সাদৃশ্যমূলক অনুমান। আমাদের আজকের আলোচ্য বিষয় হলো বৈজ্ঞানিক আরোহ। আমরা এখন বৈজ্ঞানিক আরোহ বলবো। তাহলে প্রশ্ন হলো বৈজ্ঞানিক আরোহ কাকে বলে? প্রকৃতির নিয়মানুবর্তী নীতি ও কার্যকরণ নিয়মের উপর নির্ভর করে আমরা যখন একটি সার্বিক সংশ্লেষণ যুক্তিবাক্য প্রতিষ্ঠা করব তখন তাকে বলা হবে বৈজ্ঞানিক আরোহ। আমরা মনোযোগ সহকারে শুনি যে আরোহে প্রকৃতির নিয়মানুবর্তী নীতি ও কার্যকরণ নিয়মের উপর নির্ভর করে আমরা একটি সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য প্রতিষ্ঠা করব, সেটাকে বলা হবে বৈজ্ঞানিক আরোহ। যেমন প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকরণ নিয়মের উপর নির্ভর করে আমরা যে সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য প্রতিষ্ঠা করব তাকে বলা হবে বৈজ্ঞানিক আরোহ। যেমন রফিক হয় মরণশীল, রফিক হয় মরণশীল, করিম হয় মরণশীল, সেলিম হয় মরণশীল। অতএব সব মানুষ হয় মরণশীল। আমরা এখানে রফিকায় মরণশীল, করিমায় মরণশীল, সেলিমায় মরণশীল, অতএব সব মানুষ হয় মরণশীল। আমরা একটি উদাহরণ দিলাম। এখানে আমরা দেখলাম যে প্রকৃতির নিয়মানুবর্তী নীতি এবং কার্যকরণ নিয়মের উপর নির্ভর করে আমরা কি করলাম, যে আমরা বিশেষ বিশেষ মানুষের মৃত্যুকে পর্যবেক্ষণ করলাম। রফিকের মৃত্যু পর্যবেক্ষণ করলাম, করিমের মৃত্যু পর্যবেক্ষণ করলাম, সেলিমের মৃত্যু পর্যবেক্ষণ করলাম। তারপরে এই পর্যবেক্ষণ করে তারপরে সমুদায় মানুষ সম্পর্কে সিদ্ধান্ত নিলাম সব মানুষ হয় মরণশীল। এখানে প্রথমে কি করলাম, আমরা কার্যকরণ নিয়মে যে প্রত্যেকটি ঘটনার একটি কারণ আছে, আর যার কারণ আছে তার দ্বারা কার্য তৈরি হয়। আমরা প্রথমে কি করলাম, আমরা কার্যকরণ নিয়মের ভিত্তিতে আমরা আগালাম। তারপরে সকল সম্পর্কে সিদ্ধান্ত নিলাম প্রকৃতির নিয়মানুবর্তী নীতি ভেবে। আমরা জানি প্রকৃতি একই অবস্থায়, একই সময়ে, একই অবস্থায় একই কার্য সম্পন্ন করবে। অর্থাৎ আজকে আমি যে সময়ে, যে অবস্থায়, যে বয়সে ক্লাস 11তে পড়াশোনা করি, অনুরূপ সময়ে, অনুরূপ অবস্থায়, অনুরূপ বয়সে আরেকটি ছেলে বা মেয়ে একই ক্লাসে পড়বে। এটার নাম প্রকৃতির নিয়মানুবর্তী নীতি। সুতরাং আমরা এখানে প্রকৃতির নিয়মানুবর্তী নীতি এবং কার্যকরণ নিয়ম অনুসরণ করে আমরা সকল সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করলাম। আমরা এখন দেখব যে বৈজ্ঞানিক আরোহের বৈশিষ্ট্য কি। আমরা বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত দিলাম কি, যে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি এবং কার্যকরণ নিয়মের উপর নির্ভর করে বাস্তব অভিজ্ঞতার সাহায্যে আমরা যে সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য প্রতিষ্ঠা করব তাকে বলা হবে বৈজ্ঞানিক আরোহ। তাহলে এই সংজ্ঞাটি বিশ্লেষণ করলে আমরা বৈশিষ্ট্যের 1 নম্বর পাই যে বৈজ্ঞানিক আরোহ একটি সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য প্রতিষ্ঠা করে। বৈজ্ঞানিক আরোহ একটি সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য প্রতিষ্ঠা করে। আমরা বৈজ্ঞানিক আরোহের এই বৈশিষ্ট্যটি আমরা বিশ্লেষণ করলে
এর মধ্যে মূলত তিনটি বৈশিষ্ট্য আমরা খুঁজে পাই। এক, বৈজ্ঞানিক আরো একটি যুক্তি বাক্য প্রতিষ্ঠা করে। বৈজ্ঞানিক আরো একটি যুক্তি বাক্য প্রতিষ্ঠা করে। 2 নম্বর হলো বৈজ্ঞানিক আরো একটি সার্বিক যুক্তিবাক্য প্রতিষ্ঠা করে। 3 নম্বর হলো বৈজ্ঞানিক আরো একটি সংশ্লেষ যুক্তিবাক্য প্রতিষ্ঠা করে। আমরা প্রথমে দেখলাম যে বৈজ্ঞানিক আরো একটি যুক্তিবাক্য প্রতিষ্ঠা করে। একটি যুক্তিবাক্যে উদ্দেশ্য বিধের মধ্যে সম্পর্ক স্থাপন করা হয়। বৈজ্ঞানিক আরো একটি যুক্তিবাক্যের উদ্দেশ্য বিধের মধ্যে সম্পর্ক নির্ণয় করার চেষ্টা করা হয়। যেমন মানুষ ও মরণশীল এই দুটি পদের মধ্যে আমরা যখন সম্পর্ক স্থাপন করে বলবো সব মানুষ হয় মরণশীল, তখন একটি যুক্তিবাক্য গঠিত হবে। এখন এই সম্পর্ক রচনা না করা পর্যন্ত দুটি পদ যখন ভিন্ন ভিন্ন থাকবে তখন আমরা তাকে যুক্তিবাক্য বলবো না। এই দুটি ভিন্ন পদ যখন একটি সম্পর্ক রচনা করে একটি যুক্তিবাক্যের আকারে রূপান্তর করবো, অর্থাৎ উদ্দেশ্য সংযোজন বিধেয় এই আকারে আমরা প্রকাশ করবো, তখন সেটা একটি যুক্তিবাক্য রূপান্তর হবে। আর বৈজ্ঞানিক আরো প্রথমে কি করে? একটি যুক্তিবাক্য প্রতিষ্ঠা করে। 2 নম্বর হলো বৈজ্ঞানিক আরো একটি সার্বিক যুক্তিবাক্য প্রতিষ্ঠা করে। আমরা জানি যে একটি যুক্তিবাক্য দুটি পদের মধ্যে সম্পর্ক বর্ণনা। একটি যুক্তিবাক্য হলো দুটি পদের মধ্যে সম্পর্কের বর্ণনা। এক্ষেত্রে আমরা দেখি বৈজ্ঞানিক আরো একটি সার্বিক যুক্তিবাক্য প্রতিষ্ঠা করে। অর্থাৎ সার্বিক যুক্তিবাক্য কাকে বলে? একটি যুক্তিবাক্যের বিধেয় পদ দ্বারা যদি উদ্দেশ্য সকল ব্যক্তার্থ সম্পর্কে আমরা কোনো কিছু স্বীকার বা অস্বীকার করি তখন তাকে বলা হবে সার্বিক যুক্তিবাক্য। যেমন সব মানুষ হয় মরণশীল, একটি সার্বিক যুক্তিবাক্য। আরেকটা হলো কোনো মানুষ নয় অমর, এটাও একটি সার্বিক যুক্তিবাক্য। একটা হলো সকল সম্পর্কে স্বীকার করায় বলা হলো সব মানুষ মরণশীল, আরেকটা হলো সকল মানুষ সম্পর্ক অস্বীকার করে বলা হলো কোনো মানুষ নয় অমর। এই দুটি বাক্যই হলো কি হলো? সার্বিক যুক্তিবাক্য। তাহলে আমাদের প্রশ্ন হলো বিশেষ যুক্তিবাক্য কি? যে যুক্তিবাক্যের বিধেয় পদ দ্বারা উদ্দেশ্য পদের আংশিক ব্যক্তার্থ সম্পর্কে কোনো কিছু স্বীকার বা অস্বীকার করা হয় তাকে বিশেষ যুক্তিবাক্য বলে। যেমন কিছু মানুষ হয় জ্ঞানী আর কিছু মানুষ হয় অজ্ঞানী। এই দুটি উদাহরণ দিলাম। একটি হলো বিশেষ সদর্থ যুক্তিবাক্য, আর একটি হলো বিশেষ নয়ার্থ যুক্তিবাক্য। তাহলে আমরা দেখব বৈজ্ঞানিক আরো কি করবে? একটি সার্বিক যুক্তিবাক্য প্রতিষ্ঠা করবে। আর 3 নম্বর হলো যে বৈজ্ঞানিক আরো একটি সংশ্লেষ যুক্তিবাক্য প্রতিষ্ঠা করে। আমরা জানি যে বৈজ্ঞানিক আরোহে সিদ্ধান্তে একটি নতুনত্ব থাকতে হবে। তো বিশ্লেষক যুক্তিবাক্য কাকে বলে আমাদের যদি আমরা জানি তাহলে সংশ্লেষক যুক্তিবাক্যটা বুঝতে আমাদের সহজ হবে। তাহলে বিশ্লেষক যুক্তিবাক্য কাকে বলে? যে যুক্তিবাক্যের বিধেয় পদ দ্বারা উদ্দেশ্য পদ সম্পর্কে তার যে মূল মানে যথার্থ বা ব্যক্তার্থ অর্থাৎ গুণ প্রকাশ করবে সেটাকে আমরা বলবো কি? যে
সংশ্লেষ বিশ্লেষণ যুক্তিবাক্য। বিশ্লেষণ যুক্তিবাক্য বিধেয় পদ দ্বারা উদ্দেশ্য পদ সম্পর্কে নতুন কোনো তথ্য প্রদান করবে না। উদ্দেশ্যের যে মানে গুণ বা যথার্থ শুধু সেটি প্রকাশ করবে, তার অতিরিক্ত করবে না, বা তারা অংশ বিশেষ করতে পারবে, সমগ্র যথার্থ প্রকাশ করতে পারবে অথবা তার অংশ বিশেষ প্রকাশ করতে পারবে। কিন্তু সংশ্লেষণ যুক্তিবাক্য হলো সেই যুক্তিবাক্য যে যুক্তিবাক্যের বিধেয় পদ দ্বারা উদ্দেশ্য পদ সম্পর্কে নতুন তথ্য প্রকাশ করে। যেমন আমরা যদি বিশ্লেষণ যুক্তিবাক্যের উদাহরণ দেই তাহলে আমরা দেখব সকল মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন। আর সংশ্লেষণ যুক্তিবাক্যের উদাহরণ হলো সকল মানুষ হয় মরণশীল। বিশ্লেষণ যুক্তিবাক্যের যথার্থর উদ্দেশ্য যে যথার্থ সেটাই প্রকাশ করবে বা যথার্থর থেকে কম প্রকাশ করবে, কিন্তু নতুন কোনো তথ্য দেবে না। কিন্তু সংশ্লেষণ যুক্তিবাক্যের বিধেয় পদ উদ্দেশ্য পদ সম্পর্কে নতুন তথ্য দেয়। যেমন সব মানুষ মরণশীল, মানুষের যে যথার্থ কি জীববৃত্তি যোগ বুদ্ধিবৃত্তি, কিন্তু এই যে এখানে মরণশীলতা একটি আলাদা একটি গুণ প্রকাশ করলো, এই জন্য এটাকে বলা হবে সংশ্লেষণ যুক্তিবাক্য। আর বৈজ্ঞানিক আরও তার সিদ্ধান্তে একটি সংশ্লেষণ যুক্তিবাক্যই প্রতিষ্ঠা করে। এখন আমরা আলোচনা করব যে বৈজ্ঞানিক আরও বাস্তব ঘটনা পর্যবেক্ষণের উপর নির্ভরশীল। এখন আমরা 2 নম্বর বৈশিষ্ট্য আমরা আলোচনা করব বৈজ্ঞানিক আরোহের। বৈজ্ঞানিক আরোহ বাস্তব ঘটনা পর্যবেক্ষণের উপর নির্ভর করে। নির্ভরশীল। বৈজ্ঞানিক আরে আমরা কি করি, ঘটনাগুলো পরীক্ষা নিরীক্ষা করি। আর এই যে পরীক্ষা নিরীক্ষা করে আশ্রাব্যক সংগ্রহ করে সিদ্ধান্ত স্থাপন করা, এই যে পরীক্ষা নিরীক্ষা করলাম এটার নাম হলো পর্যবেক্ষণ। তাহলে আমরা কি করি, কতিপয় মানুষের মৃত্যু বাস্তবে পর্যবেক্ষণ করি। যেমন রহিমের মরণশীলতা, করিমের মরণশীলতা, সেলিমের মরণশীলতা, তারপরে আমরা সকল সম্পর্কে সিদ্ধান্ত স্থাপন করি। এক্ষেত্রে আমরা দেখি যে বৈজ্ঞানিক আরও বস্তুগত সত্যতা অর্জনের লক্ষ্যে কাজ করে। অর্থাৎ বৈজ্ঞানিক আরও মূল লক্ষ্য হলো বস্তুগত সত্যতা অর্জন, অর্থাৎ বাস্তব জগতের প্রকৃত ঘটনা অবলোকন করে পর্যবেক্ষণ করে আমরা কি করি, কতগুলো আশ্রয়বাক্য সংগ্রহ করি, তারপরে বাস্তবে তা মিলিয়ে নিয়ে সকল সম্পর্কে সিদ্ধান্ত স্থাপন করি। তাই আমরা বলি বৈজ্ঞানিক আরও বাস্তব ঘটনা পর্যবেক্ষণের উপর নির্ভরশীল। অর্থাৎ বৈজ্ঞানিক আরোহে আমরা পরীক্ষা নিরীক্ষা করি, আর এই পরীক্ষা নিরীক্ষা করার নামই হলো পর্যবেক্ষণ। আর এই পর্যবেক্ষণ করে আমরা কি করি, বিশেষ বিশেষ বস্তু বা ঘটনা প্রেক্ষিতে সেই শ্রেণীর সকল সম্পর্কে বা সমুদায় ঘটনা সম্পর্কে আমরা কি করি, সিদ্ধান্ত স্থাপন করি। এখানে আমরা দেখি যে আমরা প্রকৃত সত্য আমরা আবিষ্কার করি, অর্থাৎ বস্তুগত সত্যে আমরা উপনীত হই। এই জন্য আমরা বলি বৈজ্ঞানিক আরও বাস্তব ঘটনা পর্যবেক্ষণের উপর নির্ভরশীল। 3 নম্বর বৈশিষ্ট্য হলো বৈজ্ঞানিক আরও একটি আরোহমূলক লম্ব বর্তমান। বৈজ্ঞানিক আরোহে একটি আরোহমূলক লম্ব বিদ্যমান। বৈজ্ঞানিক আরোহে একটি আরোহমূলক লম্ব বিদ্যমান। যুক্তিবিদ মিলের মতে যে আরোহের মূল বৈশিষ্ট্য আরোহমূলক লম্ব বিদ্যমান তাকেই আমরা প্রকৃত আরোহ বলি। মিলের মতেই যে আরোহে এই আরোহমূলক লম্ব নাই তাকে আমরা প্রকৃত আরোহ বলি না। এখন প্রশ্ন হলো আরোহমূলক লম্বটা কি? আমরা জানার বৈজ্ঞানিক আরোহে আমরা জানার থেকে অজানায়, নিরীক্ষিত থেকে অনিরীক্ষিত, জ্ঞাত থেকে অজ্ঞাত ঘটনায় পদার্পণ করি। এই যে জ্ঞাত থেকে অজ্ঞাতে গমনের যে প্রক্রিয়া তাকে বলা হয় আরোহমূলক লম্ব। এই আরোহমূলক লম্ব যে আরোহে থাকবে তাকে আমরা কি বলবো, প্রকৃত আরোহ বলবো। আর যে আরোহে এই আরোহমূলক লম্ব
অনুপস্থিত থাকবে তাকে আমরা কখনোই প্রকৃত আরোহ বলে আমরা অবহিত করতে পারবো না। আমরা রহিম, করিম, সেলিম 3-4 জন মানুষের মৃত্যু পর্যবেক্ষণ করলাম, তারপরে সেই শ্রেণীর সকল সম্পর্কে সিদ্ধান্ত নিলাম সব মানুষ মরণশীল। কিসের ভিত্তিতে এটা গ্রহণ করলাম? আরোহমূলক লম্পের ভিত্তিতে। আরোহমূলক লম্প হলো অনির্দের যাত্রা, যেখানে আমরা কতিপয় বিশেষ ঘটনা পর্যবেক্ষণ করে সেই শ্রেণীর সকল সম্পর্কে আমরা সিদ্ধান্ত নিই। যেমন রহিম মারা গেল, করিম মারা গেল, সেলিম মারা গেল, এর ভিত্তিতেই আমরা অতীত, বর্তমান এবং ভবিষ্যতে যত মানুষ পৃথিবীতে এসেছে এবং আসবে সকল মানুষ সম্পর্কে আমরা সিদ্ধান্ত নিলাম সব মানুষ হয় মরণশীল। এই যে সিদ্ধান্তটি আমি গ্রহণ করলাম, যদি আরোহমূলক লম্প আমাদের মেনে আমরা না নিতাম তাহলে কখনোই এই লম্প দিয়া বা অনির্দের যাত্রা করা কখনোই সম্ভব হতো না। এই জন্য যুক্তিবিদ মিল বলেছেন এই প্রকৃত আরোহ যার মধ্যে, অর্থাৎ আরোহমূলক লম্প যার মধ্যে থাকবে সেই আরোহকে আমরা প্রকৃত আরোহ বলবো, আর যার মধ্যে এটা থাকবে না তাকে আমরা কখনোই প্রকৃত আরোহ বলে গ্রহণ করব না। আমরা 4 নম্বর সিদ্ধান্ত আমরা এখন বৈশিষ্ট্যটি আমরা এখন দেখব যে বৈজ্ঞানিক আরোহ বিজ্ঞানের দুটি প্রতিষ্ঠিত নিয়মের উপর নির্ভরশীল। এখন বৈজ্ঞানিক আরোহ বিজ্ঞানের দুটি প্রতিষ্ঠিত নিয়মের উপর নির্ভরশীল। এখন বিজ্ঞানের এই দুটি প্রতিষ্ঠিত নিয়ম কি কি? এক হলো প্রকৃতির নিয়ম অনুবর্তিতার নীতি, আর 2 নম্বর হলো কার্যকরণ নিয়ম। এখন প্রকৃতির নিয়ম অনুবর্তিতার নীতি কি? প্রকৃতি একই সময়, একই বয়সে, একই সময়ে একই রূপ আচরণ করে, কারোর প্রতি সুবিচার, কারোর প্রতি অবিচার করে না। তাহলে প্রকৃতির নিয়ম কি? যে প্রকৃতি সবসময় একই অবস্থায়, একই পরিবেশে, একই সময় একই রূপ আচরণ করবে। অর্থাৎ একটি ছেলে যে সময়ে, যে অবস্থায়, যে বয়সে একাদশ শ্রেণীতে পড়ার কথা, অনুরূপ সময়ে, অনুরূপ অবস্থায়, অনুরূপ বয়সে আরেকটি ছেলে বা মেয়ে একাদশ শ্রেণীতে পড়বে। এটা হলো প্রকৃতির নিয়ম নীতি। আর কার্যকরণ নিয়ম কি? যে প্রতিটি ঘটনারই একটি কারণ থাকবে, আর যে ঘটনার কারণ থাকবে তার অবশ্যই একটি কার্য থাকবে। কারণ ছাড়া কখনোই কার্য ঘটে না, আর কার্য থাকলে অবশ্যই তার পিছনে কোনো না কোনো কারণ থাকে। যেমন একটি মানুষ মৃত্যুবরণ করলো, তার কারণ কি আমরা অনুসন্ধান করব, পরীক্ষা বা নিরীক্ষণ কাজ শুরু করব। আমরা দেখব যে পরীক্ষা নিরীক্ষার পরে যে লোকটি মারা গেল তার দেখা গেল বিষধর সাপে দংশন করেছে। তাহলে এই যে বিষধর সাপের দংশন হলো তার মৃত্যুর কারণ। সুতরাং আর মৃত্যুটা হলো ওই সাপের কামড়ের কার্য। সুতরাং আমরা এই দুটি প্রতিষ্ঠিত নিয়মের উপর নির্ভর করে আমরা কি করি? কিছু থেকে সকলে, যারা থেকে অজানা, নিরীক্ষিত থেকে অনিরীক্ষিত ঘটনায় পদার্পণ করতে পারি। এবং এই নিরীক্ষণ এবং পরীক্ষণের ভিত্তিতে, অর্থাৎ প্রকৃতির নিয়ম এবং কার্যকরণ নিয়মের উপর ভিত্তি করে আমরা এই একটা পরম সত্যে উপনীত হতে পারি। আর এই জন্য বলা হয়েছে যে বৈজ্ঞানিক আরোহ বিজ্ঞানের দুটি প্রতিষ্ঠিত নিয়মের উপর নির্ভরশীল। এই দুটো নিয়মকে আশ্রয় না নিয়ে কখনোই আমরা বস্তুগত সত্যতা অর্জন করতে পারবো না। সুতরাং আজকে আমি তোমাদের পড়ালাম যে আরোহ কাকে বলে, আরোহের মূল বৈশিষ্ট্যগুলো কি কি। আমরা পড়ালাম অনুমান কাকে বলে, আমরা পড়ালাম যে আরোহমূলক লম্পটা কি। সব মিলে যে ক্লাসটি তোমাদের দিলাম, এই ক্লাসের মধ্যে যদি তোমাদের কোনো জানার থাকে, জিজ্ঞাসার থাকে, তোমরা আমাকে ফোন করে আমাকে সরাসরি জানতে পারবে, অথবা ইনবক্সে প্রশ্ন করেও তার উত্তর তোমরা পাবে। তোমাদের আজকে করোনার মহামারীকালীন সময় চলছে, আমরা ঘরে থাকবো, নিরাপদে থাকবো। আমরা হ্যান্ড স্যানিটাইজার আমরা ব্যবহার করব,
আমরা বাইরে গেলে নিজেরা মাস্ক ব্যবহার করব এবং অন্যকেও মাস্ক ব্যবহার করতে উৎসাহিত করব। আমরা নিজেরা নিরাপদে থাকবো, অন্যকেও নিরাপদে রাখতে সাহায্য করব। এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার ক্লাসটি এখানেই সম্পন্ন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।